তো এই গল্পে শুরু হয় জাপানের রাজধানী টোকিওর কোনো একটা সমুদ্রের পাড় থেকে। এখানে আমরা দেখতে পারি হঠাৎই একটা জাহাজের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টে একটা স্কুল ডিরেক্টরের মৃত্যু হয়ে যায়। তবে যখন এটা নিয়ে ইনভেস্টিগেশন করা হয় তখন কোস্টগার্ড তেমন কোনো প্রমাণই খুঁজে পায় না। মানে তারা এই জিনিসটাই বুঝতে পারছিল না যে জাহাজে ব্লাস্টটা কি কোনো একটা বমের জন্য হয়েছে নাকি কোনো সংঘর্ষের জন্য হয়েছে। তো এরপর এই কেসটা পুলিশকে দিয়ে দেওয়া হয়, আর যখন পুলিশ এটা নিয়ে ইনভেস্টিগেশন করে তখন তারা কনফার্ম হয়ে এইটা জানিয়ে দেয় যে এইটা আসলে একটা প্ল্যান মার্ডার ছিল। কারণ সেই স্কুল ডিরেক্টরকে বিগত কয়েকদিন ধরেই মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল, আর এখন হয়তোবা সুযোগ বুঝে তাকে মেরে ফেলার জন্যই এই জাহাজে বিশাল বড় এই বম ব্লাস্টটা করানো হয়েছে। তবে তারা এই জিনিসটা এখন পর্যন্ত বের করতে পারছিল না যে এইটা আসলে কিভাবে করা হয়েছে। তো এখান থেকে সিন চলে আসে কয়েক মাস সামনে। আমরা দেখতে পারি একটা ইয়াং সায়েন্টিস্টকে, যার নাম ছিল ইউকামা। আসলে সে ফিজিক্সের খুবই ভালো একজন সায়েন্টিস্ট ছিল। এই জন্য সে পুলিশকে সাহায্য করার জন্য একটা ডেমনস্ট্রেশন দেওয়ার ট্রাই করে। সে প্রথমে টেবিলের উপরে 4টা বল রাখে এবং 5 নম্বর বল দিয়ে 4 নম্বর বলে আঘাত করে, যেই জন্য সমস্ত বলগুলো সমস্ত ফোর্স নাম্বার 1 বলের উপরে নিয়ে আসে, যেটা ফিজিক্সের ভাষায় ল অফ এনার্জি বলা হয়। তো এখানে ইউকামা পুলিশের থেকে সমস্ত ব্যাপারগুলো শোনার পরে পুলিশকে এক্সপ্লেন করে বলে যে যদি এই 4টা বলের মাঝখানে একটা ম্যাগনেট রেখে দেওয়া হয় তাহলে এই সামনের বলটার স্পিড 100 গুণ বেশি হয়ে যাবে, আর তখন এই সামনের বলটাই একটা বুলেটের মতো কাজ করবে। আর এরপর সেই সমস্ত ব্যাপারগুলো একটা ডেমনস্ট্রেশন করেও দেখায়। আর এরপর সে বলে যে যদি এই ম্যাগনেটের পাওয়ারটা লাখো গুণ বাড়িয়ে দেয়া যায় তাহলে এটা একটা রকেটের মতো কাজ করতে পারে। মানে এটা সমুদ্রের পাড় থেকে সমুদ্রের মধ্যে গিয়ে জাহাজের উপর আক্রমণ করে সেখানে ভয়ঙ্কর একটা ব্লাস্টও করিয়ে দিতে পারে, তাও আবার কোনো প্রমাণ না রেখেই। কারণ না এখানে কোনো বমের ইউজ করা হয়েছে, না কোনো বারুদ আছে, না কোনো মানুষের দরকার আছে। এরপরে যখন ইউকামার ডেমনস্ট্রেশনটা এখানে ইনভেস্টিগেশন অফিসার দেখে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। এরপরে ইউকামা তাকে বলে যে এই সমস্ত পাওয়ারফুল ম্যাগনেটগুলো এমআরআই স্ক্যানের মধ্যে লাগানো হয়, আর এমআরআই স্ক্যানার বানানোর একটা কোম্পানি সেই সমুদ্রের পাড়েই আছে। সো দ্রুত সেই সমুদ্রের পাড়ের কোম্পানিতে যাও আর তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে এটা বের করার ট্রাই করো যে তারা কাদেরকে এই ম্যাগনেটগুলো দিয়েছে। আর যাওয়ার আগে ইউকামা তাকে বলে যায় যে সমুদ্রের পাড়ে যেই কোম্পানিটা আছে সেই কোম্পানি থেকে মাঝে মধ্যেই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড বের হয়, যেই জন্য আশেপাশের মানুষজন অনেক বেশি বিরক্ত হয়েছিল। এই জন্য তারা বারবার করে পুলিশের কাছে কমপ্লেইনও করছিল, যেগুলোর পেছনে সেই ডিরেক্টর দায়ী ছিল। তবে পুলিশ তাদের কোনো কথা আমলেই নিচ্ছিল না। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে মাঝে মধ্যেই যখন পুলিশ এমন ভয়ঙ্কর কেসের সম্মুখীন হয়ে যায় বা এমন কোনো কেস যেখানে খুনি সায়েন্সের সাহায্য নিয়েছে, তখন পুলিশ ইউকামার কাছে সাহায্য নেওয়ার জন্য চলে আসতো। তো এখন এগুলো শোনার পরে অফিসার কুসুমি তাকে বলে যে তুমি শুধুমাত্র ফিজিক্সের সাথে সম্পৃক্ত কেসগুলোকেই সলভ করতে পারবে, যেখানে সায়েন্স এবং টেকনোলজির অনেক সাহায্য থাকে। যদি এমন কোনো কেস চলে আসে যেখানে ইমোশন এবং ভালোবাসার জন্য মার্ডারগুলো করা হয়েছে বা কেসটা সেই ইমোশনের সাথে সম্পৃক্ত, তাহলে তুমি সেটা সলভ করতে পারবে না। আর এইটা শোনার পরে ইউকামা তাকে বলে যে যদি ভালোবাসা এবং ইমোশনের মধ্যে কোনো ইকুয়েশন থাকতো তাহলে বিশ্বাস করো আমি সেটাকেও সলভ করে ফেলতাম। তো এখান থেকে সিন শিফট হয়ে চলে আসে একজন ইয়াং ম্যাথমেটিশিয়ানের কাছে, যার নাম ছিল ঈশান। আমরা জানতে পারি সে ছিল একজন জিনিয়াস ম্যাথমেটিশিয়ান, যে কিনা একটা স্কুলের টিচারের কাজ করত। তবে আমরা জানতে পারি তার জীবনে বেঁচে থাকার কোনো কারণই ছিল না, না ছিল ভালোবাসা, না ছিল বন্ধুত্ব, এমনকি তার ফ্যামিলি পর্যন্ত ছিল না। আমরা জানতে পারি তার প্রতিবেশী হিসেবেও তেমন কেউ ছিল না, শুধুমাত্র হ্যানা নামের একটা মেয়ে তার বাচ্চা ইচ্ছুকে নিয়েই থাকতো। যদিও তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছিল, তবে মাঝে মধ্যেই তার স্বামী তার কাছে টাকা চাইতে চলে আসতো অথবা তার সঙ্গে ঝগড়া করতে চলে আসতো। আমরা জানতে পারি ঈশানের পুরোটা লাইফই এখন টিকে আছে শুধুমাত্র হ্যানা আর ইচ্ছুর আলাপ আলোচনা শোনার মাঝখান দিয়ে। মানে সে লুকিয়ে লুকিয়ে সবসময় তাদের আলাপ আলোচনা শুনতো। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আস্তে আস্তে করে হ্যানাকে তার ভালো লাগা শুরু হয়ে যায়, মানে সে তার প্রেমেও পড়ে গিয়েছিল। আর আমরা জানতে পারি হ্যানা আসলে টিফিন বক্স ডেলিভার করার কাজ করতো, যেটা কিনা সে একটা শপ থেকে অপারেট করতো। এই জন্য ঈশান প্রতিদিনই হ্যানার শপে এসে লাঞ্চ বক্স কেনার বাহানা করে তাকে এক নজর দেখে যেত। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি যখন হ্যানা তার ছেলে মিৎসুকের জন্য ওয়েট করছিল তখন সে দেখতে পারে মিৎসুক অনেকটাই লেট করছে। এই জন্য সে তার জন্য খাবার দাবার রেডি করা শুরু করে। তবে তখনই তার এক্স হাজব্যান্ড টনি এখানে চলে আসে। আসলে টনি কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে, আর যখন সে জেলে গিয়েছিল তখন হ্যানা তার থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে কিছু না জানিয়ে এই জায়গায় শিফট হয়ে গিয়েছিল। তবে তবুও টনি ফাইনালি তাকে খুঁজে বের করেই ফেলেছে। এখন টনিকে দেখার পরে হ্যানা অনেকটাই ভয় পেয়ে যায়, এই জন্য সে তাকে দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে আসলে টনি এখান থেকে যেতে চাইছিল না, সে তার মেয়ে মিৎসুকের সঙ্গে মিট করার জন্য এসেছিল। এখন হয়তো আপনার মনে হতে পারে যে হয়তোবা টনি বাবা হিসেবে তার মেয়ের সঙ্গে মিট করতে এসেছে, তবে আসলে ব্যাপারটা এমনটা ছিল না। সে আসলে চাইছিল যখন তার মেয়ে বড় হয়ে যাবে তখন সে তার মেয়েকে দিয়ে ডান্স বারে কাজ করাবে, এই জন্যই সে সবসময় তার খোঁজখবর নিতে আসতো। আর তখন আমরা দেখতে পারি এখানে মিৎসুও চলে আসে।
আর যখন সে তার বদমাশ বাবাকে দেখতে পারে তখন সে প্রচণ্ড ভয়ই পেয়ে যায়। তবে আমরা দেখতে পারি তখন হ্যানা তাকে কিছু টাকা দিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে টনি কোনোভাবেই যেতে চাইছিল না, সে বরং তার মেয়ের সঙ্গে মিট করতে চাইছিল। তবে যেহেতু হ্যানা তার আসল উদ্দেশ্যটা জানতো, এই জন্য সে তার মেয়ের সাথে কোনোভাবেই তাকে দেখা করতে দিতে চাইছিল না। তবে টনি তাকে বলে যে তুমি যতই ট্রাই করে ফেলো না কেন, আমি তোমার মেয়েকে ডান্স বারে নাচিয়েই ছাড়বো। আর এই সমস্ত কথাগুলো যখন তার মেয়ে শুনতে পারে তখন সে প্রচণ্ড মাথা গরম করে তার উপরে এসে আক্রমণ করে দেয়। আর এখানে একটা হট্টগোলের মতো শুরু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই তার প্রতিবেশী ঈশান এই ব্যাপারটা শুনে ফেলে। এখন এগুলোতে টনি প্রচণ্ড রাগ করে তার মেয়ে মিৎসুকে পাগলের মতো গিয়ে পেটানো শুরু করে। যদিও হ্যানা বারবার করে তাকে আটকানোর ট্রাই করছিল, তবে সে কোনো কথাই শুনছিল না, সে বারবার করে তাকে মেরেই যাচ্ছিল। এই জন্য হ্যানা তার মেয়েকে সেভ করার জন্য একটা তার দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে ধরে। আর তখন মিৎসুকে এসে তার বাবার হাতগুলো ধরে ফেলে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই টনির দম বন্ধ হয়ে মারা যায়। যখন হ্যানা এই ব্যাপারগুলো বুঝতে পারে যে তার হাতে একজনের খুন হয়ে গেছে, তখন সে প্রচণ্ড ভয়ের মধ্যে চলে আসে। তবে তখনই তার দরজায় কেউ নক করে দেয়। আমরা দেখতে পারি আসলে বাইরে ঈশান দাঁড়িয়েছিল, যে কিনা এই হট্টগোলের শব্দ শুনে এই জায়গায় এসেছে। যদিও তাকে দেখার পরে হ্যানা তাকে চলে যাওয়ার জন্য বলে, আর সে নতুন নতুন বাহানা বানায়। তবে আমরা দেখতে পারি ঈশান তাকে বলে যে আমি জানি তোমাদের ঘরে একটা মার্ডার হয়েছে, সো তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। এই জন্য হ্যানা তাকে দ্রুত মধ্যে এনে তাকে সাহায্য করার জন্য বলে। এরপর পরদিন সকালবেলা পুলিশ একটা লাশ পেয়ে যায়। আর এই লাশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর কাসানা এবং কুসুমি এই লাশটাকে তদন্ত করার জন্য চলে আসে। এখানে তারা জানতে পারে এই লাশটা একটা পুরুষের লাশ ছিল, যাকে মারার পরে তার চেহারাটাকে থেতলে দেওয়া হয়েছে যাতে করে তার ফেস রিকগনাইজ করা না যায়, এবং তার সমস্ত হাত পায়ের আঙ্গুলগুলো পুড়িয়ে ফেলা হয়েছে যাতে করে তার ফিঙ্গারপ্রিন্টও কোনোভাবে রিকভার করা যেতে না পারে। আর যখন এখানে তারা ভালো করে সার্চ করে তখন এখানে তারা চুরি করা একটা সাইকেল পেয়ে যায় আর কিছু জামা কাপড় পেয়ে যায়। আর এই লোকটার কাছে তারা একটা হোটেলের অ্যাড্রেসও পেয়ে যায়। এরপর যখন পুলিশ হোটেলে এসে সমস্ত ব্যাপারগুলো চেক করে তখন এখানের আইডি কার্ডের মাধ্যমে তারা এই জিনিসটা জানতে পারে যে আসলে এই লাশটা হচ্ছে টনি নামের কোনো একটা লোকের। আর এরপর যখন তারা আরও একটু তদন্ত করে তখন তারা জানতে পারে তার মার্ডারটা হয়েছিল 2 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মাঝখানে। আর যখন তারা রুমের মধ্যে ভালো করে সার্চ করে তখন তারা রুমের মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট এবং হেয়ার স্যাম্পলও পেয়ে যায়, যেগুলো কিনা লাশের ডিএনএর সাথে ম্যাচ করছিল। আর যেহেতু তারা টনির গলার মধ্যে একটা তারের চিহ্ন পেয়েছিল, এই জন্য তারা অনুমান করে ফেলে যে হয়তোবা টনিকে কোনো একটা তার দিয়ে পেঁচিয়ে মারা হয়েছে, মানে তার গলার মধ্যে টেনে নিঃশ্বাস বন্ধ করে মারা হয়েছে। এখন সেটা কোনো হিটারের তারও হতে পারে। তো এখন এগুলো শোনার পরে কুসুমি কাসানাকে বলে যে ইনভেস্টিগেশন করে আমরা এটা জানতে পেরেছি যে টনি নামের এই লোকটা বিবাহিত ছিল। 12 বছর আগে সে হেনা নামের একটা মহিলাকে বিয়ে করেছিল, তবে 2 বছর আগে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। আর এখন তাদের 11 বছরের একটা মেয়ে আছে। এখন ডিভোর্সের পরে তাদের পেট চালানোর জন্য তারা একটা টিফিনের বিজনেস শুরু করেছে, যেটা তারা একটা শপ থেকে অপারেট করে। এই জন্য অফিসার কুসুমি এবং কাসানা সময় নষ্ট না করে সোজা চলে আসে হেনার সঙ্গে মিট করার জন্য। আর যখন এখানে হেনা তাদেরকে দেখতে পারে তখন সে খুবই স্বাভাবিক বিহেভ করা শুরু করে, যাতে করে পুলিশের তার উপরে সন্দেহ না হয়। আর এখানে কাসানা তাকে জিজ্ঞেস করে যে তোমার হাজব্যান্ড টনি কিছুদিন আগে একটা বার থেকে তোমার অ্যাড্রেসটাকে নিয়েছিল, সে কি তোমার সাথে মিট করতে এসেছিল? তখন সে বলে যে না, সে আমার সাথে তো মিট করতে আসেনি। তবে তখন কুসুমি তাকে জিজ্ঞেস করে যে 2 ডিসেম্বর রাতের বেলায় তুমি কোথায় ছিলে? তখন আমরা দেখতে পারি হেনা একটু চিন্তা করার নাটক করে। আর এরপর সে বলে যে আমি আমার মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম, আর সেখান থেকে আমরা পরবর্তীতে কারাওকাও ক্লাবে গিয়েছিলাম। তবে কুসুমি এই জিনিসগুলো কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে চিন্তা করছিল যে এত ব্যস্ত দিনের মধ্যে কিভাবে কেউ মুভি এবং কারাওকাও ক্লাবের প্ল্যানিং করতে পারে। নর্মালি তো মানুষ উইকেন্ডেই এগুলো করে। আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হ্যানা একটা টিফিনের বিজনেস চালায়, যেই বিজনেসের মধ্যে উইকেন্ড ছাড়া তার সময় বের করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। তবে তবুও সে কীভাবে এত ব্যস্ত একটা দিনে সিনেমা দেখতে গেল? যাই হোক, এখন এখান থেকে সমস্ত কোয়েশ্চেনিংগুলো করার পরে যখন তারা বেরিয়ে চলে যাচ্ছিল তখনই তাদের রাস্তায় দেখা হয়ে যায় ঈশানের সঙ্গে। এই জন্য তারা ঈশানকেও কোয়েশ্চেনিং করা শুরু করে। আসলে আমরা জানতে পারি ঈশান ইচ্ছা করে এই সময়ই তাদের এখান দিয়ে ক্রস করছিল, কারণ ঈশান চাচ্ছিল যাতে করে যখন তারা চলে যাবে তখন ঈশান তাদের সামনে পড়ে যায়। আর যেহেতু সে তাদের নেবার ছিল, এই জন্য ঈশানের কাছেও তারা জিজ্ঞাসাবাদ করে। এই জন্য কুসুমি তাকে জিজ্ঞেস করে যে 2 ডিসেম্বর রাতের বেলায় তুমি কি পাশের ঘর থেকে কোনো শব্দ শুনতে পেয়েছিলে? তখন ঈশান বলে যে না, এমন কিছু তো আমি শুনতে পাইনি, তবে হয়েছেটা কি? তখন কুসুমি তাকে মার্ডার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানায় আর সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে পরদিন রাতের বেলায় ঈশান একটা পাবলিক ফোন থেকে হেনাকে কল দেয় আর তাকে বলে যে আমরা যেমনটা চিন্তা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে, মানে পুলিশ তোমার ঘর পর্যন্ত পৌঁছেই গিয়েছে। আর এরপর সে তাকে বলে যে তুমি মুভি টিকিটগুলো কোথায় রেখেছো? হেনা বলে যে সেগুলো আমি ড্রয়ারের মধ্যে রেখেছি। তবে তখন ঈশান বলে যে আসলে তুমি বেকুবের মতো একটা কাজ করছো। মুভি দেখার পরে কেউ মুভি টিকিট ড্রয়ারের মধ্যে রাখে না, সেগুলো দ্রুত একটা মুভি ম্যাগাজিনের মধ্যে রাখো যাতে করে ব্যাপারটাকে দেখতে রিয়েলিস্টিক মনে হয়। তোমার তো কপাল ভালো ছিল যে পুলিশ তোমার কাছ থেকে মুভি টিকিটগুলো চায়নি, তাহলে তো তুমি ফেসেই যেতে। আর এবার সে তাকে সান্ত্বনা দিয়ে বলার ট্রাই করে যে যা হয়েছে সেটা হয়েই গেছে, সেটা নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই,
তুমি রিয়েলিস্টিক থাকার ট্রাই করো। যদি আমরা রিয়েলিস্টিকভাবে সমস্ত ইকুয়েশন ঠিকভাবে করি তাহলে পুলিশ আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। তুমি স্বাভাবিক থাকার ট্রাই করো আর তোমার মনকেও এটা বোঝানোর ট্রাই করো যে আমি কিছুই করিনি। তো এরপরে আমরা দেখতে পারি ডিটেকটিভ কাসানা ফাইনালি এই কেসটাকে সলভ করার জন্য উকাবার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে বলে যে আসলে আমার তার ওয়াইফের উপরে সন্দেহ হচ্ছে, কারণ এখানে আমি আর কোনো সাসপেক্ট খুঁজেই পাচ্ছি না। আর এখানে আমরা দেখতে পারি উকাবার অ্যাসিস্ট্যান্ট বুসিও ছিল, যে কিনা এই কেসটা সলভ করতে তাদেরকে সাহায্য করছিল। তো এরপরে কাসানা তাদেরকে বলে যে আসলে যখন মার্ডারটা হয়েছিল তখন হেনা তার মেয়ের সঙ্গে মুভি থিয়েটারে ছিল, যেটা টিকিটও তাদের কাছে আছে। আর পরবর্তীতে যখন আমরা টিকিটটা চেক করেছিলাম তখন সেটা আমরা একটা মুভি ম্যাগাজিনের মধ্যে পেয়েছিলাম। এখন এটা শোনার পরে বুসি তাদেরকে বলে যে তাহলে তো হেনা নির্দোষী, কারণ একটা মানুষ তো একই সময় আর দুই জায়গায় থাকতে পারবে না। তবে তখন উকাবা বলে যে হ্যাঁ, একটা মানুষ দুই জায়গায় থাকতে পারবে না এটা লজিক্যালি পসিবল, তবে চাইলে প্রমাণ তো বানানোও যায়। এই জন্য মুভি টিকিট থাকার মানে এইটা প্রমাণ করে না যে সে সেই দিন মুভি দেখতে গিয়েছিল, হয়তোবা সে পরবর্তীতে সেই মুভির টিকিটগুলো কালেক্ট করেছিল আর সে মুভির টিকিটগুলো যত্ন করে এই জন্য রেখে দিয়েছিল যাতে করে সময় আসলে সে তোমাদেরকে দেখাতে পারে। আর এরপর আমরা দেখতে পারি উকাবা একটু মুস্কি হেসে দিয়ে তাদেরকে বলে যে মনে হচ্ছে সুন্দরী একটা মেয়ে তোমাদের সবাইকে বোকা বানিয়ে দিয়েছে। তবে এরপর সে তাকে বলে যে এটা তো সিম্পল একটা মার্ডার কেস, তবে আমার মতো একজন ফিজিসিস্ট তোমাদেরকে কিভাবে এই কেসে সাহায্য করবে আমি তো এটা কিছুই বুঝতে পারছি না। এই জন্য সে তাদের সাহায্য করার জন্য না করা শুরু করে। তবে তখন হঠাৎ করেই কুসুমি তাকে বলে যে এই কেসের মধ্যে আরও একটা লোক আছে যার নাম হচ্ছে ঈশান, সে তোমার ক্লাসমেট ছিল, তুমি তাকে চেনো? তখন সে বলে যে হ্যাঁ আমি তো তাকে চিনি, তবে সে সেখানে কি করছিল? তবে তখন কুসুমি তাকে বলে যে সে আসলে হ্যানার নেভার, সে সেখানেই ছিল আর সেও আমাদেরকে জানিয়েছে সেদিন রাতের বেলায় সে কিছুই শুনতে পারেনি। তবে যদি তুমি তার সঙ্গে গিয়ে একটু কথাবার্তা বলো তাহলে হয়তো তুমি কোনো প্রমাণ পেয়েও যেতে পারো, একটা ট্রাই করতে তো দোষের কিছু নেই। আর এগুলো শোনার পরে ইউকাবা কাসানাকে বলে যে আসলে ঈশান হচ্ছে একজন ম্যাথমেটিক্স জিনিয়াস, তার মতো এমন জিনিয়াস আমি আগে কোনোদিনও দেখতে পাইনি আর ভবিষ্যতে হয়তোবা দেখতেও পাবো না। তবে তখন কাসানা তাকে বলে যে তাহলে সে কেন সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে? তখন ইউকাবা বলে হ্যাঁ, সে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন তো করে রেখেছে, তবে এইটা তার স্বভাবেরই একটা অংশ, সে আগে থেকেই এমনই ছিল। তো এরপরে রাতের বেলায় ঈশান আবারও হ্যানাকে কল দিলে হ্যানা তাকে বলে যে আজকে সকালে পুলিশ আমার মেয়ের স্কুলে গিয়েছিল আর তার কাছে মুভির স্টোরি সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তবে আমার মেয়ে সেই উত্তরটাই দিয়েছে যেটা তুমি তাকে শিখিয়ে দিয়েছিলে। তখন ঈশান বলে যে চিন্তা করো না, আমি যেমন যেমন চিন্তা করেছি ব্যাপারটা ঠিক তেমনটাই হবে, তোমরা শুধু আমার প্ল্যানিং মতো কাজ করে যাও। তবে তখন হ্যানা তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে আমাদের সাহায্য কেন করছো? আর তখন ঈশান তাকে বলে যে কারণ তুমি আমাকে ঋণী করে রেখেছো, আমি আমার ঋণটাই পরিশোধ করার ট্রাই করছি। আর তাছাড়া যদি তোমরা এই কেসে জেলে চলে যাও তাহলে আমাকে লাঞ্চ বক্স কে দিবে? আর এগুলো শোনার পরে ফাইনালি হ্যানা একটু স্বস্তি ফিরে পায় আর তখনই সে ফোনটা রেখে দেয়। তবে এরপরে যখন ঈশান তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে ইউকাবা অলরেডি তার দরজায় তার জন্য ওয়েট করছিল। তাকে দেখার পরে ঈশান পুরোপুরি সারপ্রাইজ হয়ে যায়, কারণ বিগত 17টা বছর যাবৎ তারা একে অন্যকে দেখেনি আর হঠাৎ করেই সে যে কেন এসেছে সেটাও সে বুঝতে পারছিল না। আর এরপর যখন সে ঘরের মধ্যে নিয়ে যায় তাকে, তখন সে তাকে বলে যে আসলে তোমার অ্যাড্রেসটা আমি পুলিশ স্টেশন থেকে পেয়েছিলাম, কারণ তোমার পাশের ঘরেই একটা খুন হয়েছে, সেই খুনের তদন্ত পুলিশরা করছিল, তারা এটার মধ্যে আমাকেও ইনভলভ করেছে, মানে এখন আমিও সেই খুনটার ইনভেস্টিগেশন করছি। এখন পুলিশ আমাকে তোমার এখানে পাঠিয়েছে সেই ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে আমি জানি এই ব্যাপারে তুমি তেমন কিছুই জানো না, সো এই সমস্ত ব্যাপারে আমি জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করতে চাই না। চলো আমরা দুজন যেহেতু এতগুলো বছর পরে দেখা করেছি একটু পার্টিই করা যাক। যদিও এখন ঈশানের জন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গিয়েছিল, তবে তবুও সে ইউকাবার থেকে অ্যালার্ট হয়ে যায়, মানে সে সম্পূর্ণ সতর্কভাবে তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। এরপর তারা দুজন মন খুলে ড্রিঙ্ক করা শুরু করে আর এরপরে উকাবা তাকে এমন একটা ম্যাথ কোয়েশ্চেন সলভ করার জন্য দেয় যেটা দুনিয়াতে শুধুমাত্র একজন ব্যক্তিই সলভ করতে পেরেছিল। আর এইটা পাওয়ার সঙ্গে সঙ্গে ঈশান সেই ম্যাথটাকে সলভ করা শুরু করে। আর এটা করতে করতে যখন অনেকটাই রাত হয়ে যায় তখন সে দেখতে পারে উকাবা অনেক বেশি নেশা করে সেখানে ঘুমিয়ে পড়েছে। এই জন্য সে তার গায়ে একটা কম্বল দেওয়ার জন্য যখনই তার ড্রয়ারে হাত দেয় তখন এখানে সেই ওয়্যারটা পেয়ে যায় যেই ওয়্যারটা দিয়ে টনির মার্ডার করা হয়েছিল। এটা দেখার পরে সে একটু বেশি সারপ্রাইজ হয়ে যায়। সে চিন্তা করছিল উকাবা এই ওয়্যারটা আবার দেখে ফেললো কিনা, এই জন্য সেই ওয়্যারটাকে দ্রুত আবার ওয়ার্ড্রোবের মধ্যে লুকিয়ে দিয়ে কোনো রকমে কম্বল বের করে সেটা উকাবার গায়ে দিয়ে দেয়। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা যখন উকাবা ঘুম থেকে ওঠে তখন ঈশান তাকে বলে যে তুমি যেই প্রবলেমটা আমাকে দিয়েছিলে সেটা আমি অলরেডি সলভ করে ফেলেছি। এইটা শোনার পরে উকাবাও পুরোপুরি শকড হয়ে গিয়েছিল, কারণ যেই অঙ্কটা এতদিন পর্যন্ত একজনের বেশি কেউই সলভ করতে পারেনি সেই অঙ্কটা ঈশান সলভ করে ফেলেছে মাত্র 6 ঘন্টার মধ্যে। তো এরপরে যখন তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন উকাবা তাকে জিজ্ঞেস করে যে তোমার নেইবার হ্যানা একটা মার্ডার কেসের সাসপেক্ট, মানে তার হাজব্যান্ডকে কেউ খুন করে দিয়েছে আর পুলিশ এখন তার উপরেই সন্দেহ করছে, এই ব্যাপারে তুমি কিছু কি জানো?
তখন ঈশান তাকে বলে যে দেখো, আমি শুধুমাত্রই তার দোকান থেকে টিফিন নেই, এর বাইরে তার সাথে কোনোদিন আমার কথাবার্তাও হয়নি। আর তুমি তো জানো যে আমি কারোর সাথে কথাবার্তা বলতে পছন্দ করি না, তার সাথে তো দূরেই থাক, আমি অন্য মানুষদের সঙ্গে কথাবার্তা বলতেও খুব বেশি একটা পছন্দ করি না। এরপর তারা দুজন এমন একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে যেখানে হোমলেস মানুষরা তাঁবু টানিয়ে থাকতো। আর যখন উকাবা এই জিনিসটা দেখতে পারে তখন সে ঈশানকে জিজ্ঞেস করে যে ভালো রাস্তা বাদ দিয়ে তুমি এই রাস্তা দিয়ে আমাকে কেন নিয়ে যাচ্ছ। তখন ঈশান তাকে বলে যে আমি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কারণ তাদের দেখতে আমার ভালো লাগে, কারণ তাদের মধ্যে আর আমার মধ্যে একটা সিমিলারিটিস আছে, মানে আমাদেরকে কেউ কেয়ারই করে না, আমরা বাঁচলাম না মরলাম এতে করে কারো কিছু যাই আসে না। তবে এরপরেই ঈশান উকাবাকে একটা কোয়েশ্চেন করে ফেলে, যেইটা উকাবার মনের মধ্যে সন্দেহের একটা বীজ বুনে দেয়। আসলে সে তাকে কোয়েশ্চেন করেছিল যে তুমি এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও এমন জোয়ান কি করে আসো, আমি তো পুরো বৃদ্ধ হয়ে ভেঙে চুরে গেছি, তোমাকে দেখে আমার হিংসাই হচ্ছে। আর এই ব্যাপারটা শোনার পরেই ফাইনালি উকাবার তার উপরে সন্দেহ হয়ে যায়। সে চিন্তা করছিল যে যেই ঈশান ম্যাথমেটিক্স ছাড়া আর কিছু নিয়েই চিন্তাভাবনা করতো না, সেই ঈশান হঠাৎ করেই জোয়ান হওয়া নিয়ে চিন্তাভাবনা কেন করছে। আসলে এমনটা মানুষের মধ্যে তখনই দেখা যায় যখন তার লাইফে কোনো মেয়ে চলে আসে, তখনই সে জোয়ান হওয়া স্মার্ট হওয়া নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে। এখন হয়তোবা তার লাইফেও কোনো মেয়ে চলে এসেছে। আর এদিকে আমরা দেখতে পারি পুলিশ চিফ পুরোপুরি শকিং অবস্থায় ছিল। সে চিন্তা করছিল এই মার্ডার কেসের একটা সাসপেক্ট আমাদের হাতে থাকা সত্ত্বেও আমরা কেনই কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না। যদিও পুলিশের এটা বিশ্বাস ছিল যে হ্যানা একাই মার্ডারটা করেছে, তবে লাশটাকে গায়েব করার জন্য তাকে কেউ না কেউ তো সাহায্য অবশ্যই করেছে। এই জন্য ইনভেস্টিগেশনটা এই অ্যাঙ্গেল থেকেও তাদেরকে করে দেখতে হবে। আর তখন উকাবা কুসুমিকে কল দিয়ে দ্রুত মার্ডার স্পটে আসার জন্য বলে। আর যখন কুসুমি এখানে এসে তার সঙ্গে মিট করে তখন সে তার কাছ থেকে মার্ডার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানার ট্রাই করে। তখন কুসুমি তাকে বলে যে পুলিশের মতে হেনা টনিকে তার সাথে মিট করার জন্য এখানে আসতে বলেছিল, আর হয়তোবা টনি কারো সাইকেল চুরি করে এই পর্যন্ত তার সঙ্গে মিট করতে এসেছিল, আর পরবর্তীতে তার খুন হয়ে গিয়েছে, কারণ সাইকেলের মধ্যেও আমরা টনির ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। তবে এগুলো শোনার পরে উকাবা তাকে বলে যে এই ব্যাপারটাই আমি হজম করতে পারছি না। আসলে খুন করার পরে টনির ফিঙ্গারপ্রিন্ট এবং কাপড় চোপড় সব পুড়িয়ে ফেলা হয়েছিল যাতে করে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট আমরা রিকভারি করতে না পারি, কিন্তু সাইকেলের মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট সে রেখে দিয়ে চলে গিয়েছে। এখন আমার মনে হচ্ছে ইচ্ছা করে ফিঙ্গারপ্রিন্টটা সাইকেলের উপরে রাখা হয়েছিল যাতে করে আমরা সন্দেহ করি যে খুনটা আসলে গ্রাউন্ডেই হয়েছে, মানে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল। আর তাছাড়া হয়তোবা সেদিন রাতের বেলায় খুনি একটা সাইকেল চুরি করেছিল যাতে করে এইটার কমপ্লেন সেদিন রাতের বেলায় আমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো এরপরে পরদিন সকালে উকাবা চলে আসে আবারও ঈশানের সঙ্গে মিট করার জন্য। আর সে তাকে বলে যে তুমি যেই নেবারের কাছ থেকে টিফিন বক্স নাও আমিও তার থেকে টিফিন বক্স নিতে চাই। তবে যখন ঈশান এটা শুনতে পারে তখন তার মনের মধ্যে একটু সন্দেহ হয়ে যায়। যাই হোক, এরপরে যখন সে তাকে নিয়ে হেনার শপে চলে আসে তখন এখানে ঈশানকে দেখার পরে হেনা পুরোপুরি শকড হয়ে যায়। আর আমরা দেখতে পারি উকাবা তার কাছে সেই বক্সটাই অর্ডার করে যেই বক্সটা ঈশান অর্ডার করতো। যাই হোক, তখন শপের মধ্যে একটা লোক চলে আসে যার সাথে হেনা খুবই ফ্রেন্ডলি কথাবার্তা বলছিল। আর যখন ঈশান এই ব্যাপারটা দেখতে পারে তখন সে জেলাস ফিল করা শুরু করে, এই জন্য তার রিয়েকশনও কিছুটা চেঞ্জ হয়ে যায়। আর আমরা দেখতে পারি উকাবা এই রিয়েকশনটাই নোটিস করে ফেলে, আর এই জন্য সে বুঝতে পারে যে হয়তোবা ঈশানের মনের মধ্যে হেনাকে নিয়ে কিছু একটা চলছে যেইটা সে তার সাথে শেয়ার করতে চাইছে না। আর তখন আমরা দেখতে পারি কুসুমি বাইরে থেকেই তাদের দুজনের উপরে নজরদারি করছিল। আর যখন এখান থেকে খাবার দাবার নিয়ে তারা দুজন বাইরে বেরিয়ে চলে আসে তখন উকাবা ঈশানকে কোয়েশ্চেন করে যে আসলে তোমার জন্য সবচেয়ে কঠিন কাজ কোনটা, ম্যাথ প্রবলেমগুলো সলভ করা নাকি কঠিন কঠিন ম্যাথ প্রবলেমগুলোকে খুঁজে বের করা। তখন ঈশান তাকে জবাব দিয়ে বলে যে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এমন একটা ম্যাথ প্রবলেম ক্রিয়েট করা যেটা কেউ কোনোদিন সলভই করতে পারবে না। আর এইটা শোনার পরে উকাবাও অনেকটা টেনশনের মধ্যে পড়ে যায়। তো এরপরে রাতের বেলায় আবারও ঈশান গিয়ে হেনাকে কল দেয় আর সে তাকে বলে যে উকাবা নামের যেই লোকটা আজকে আমার সঙ্গে তোমার শপে গিয়েছিল তার থেকে একটু সেফলি থাকার ট্রাই করবে। সে খুবই জিনিয়াস একটা পার্সন, সে যেই কোনো সময় যেই কোনো চাল চালতে পারে। এরপরে সে তার কাছে সেই কাস্টমার সম্পর্কে জিজ্ঞেস করে যে কিনা তাদের সামনেই হেনা শপে এসেছিল আর হেনা তার সঙ্গে হাসতে হাসতে কথাবার্তা বলছিল। তখন হেনা তাকে বলে যে সে আসলে আমার পুরনো একজন কাস্টমার আর তার সাথে আমার একটা ভালো বন্ধুত্বও আছে, মাঝে মধ্যেই আমার শপ থেকে খাবার দাবার নিতে চলে আসে। তবে এরপরে ঈশান তাকে বলে যে আমাদের পরবর্তী চালটা দেওয়ার সময় চলে এসেছে। আর এরপর সে মিৎসুকে বলে যে যদি পুলিশ আবারও তোমাকে কোয়েশ্চেনিং করতে চলে আসে তখন তুমি বলবে সেদিন যখন আমি থিয়েটারে গিয়েছিলাম তখন আমার একটা স্কুল ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়েছিল যে কিনা তোমার সেখানে থাকার পক্ষে সাক্ষী দিবে, সে হয়ে যাবে তোমার সবচেয়ে বড় হাতিয়ার। এদিকে যখন কুসুমি তার ফ্রেন্ড সেলির সঙ্গে এই কেসটা নিয়ে আলাপ আলোচনা করছিল তখন হঠাৎই সেলি বলে ওঠে যে হয়তোবা হেনাকে দেখার জন্যই অনেক পুরুষ গিয়ে তার লাঞ্চ বক্স কিনে, কারণ পুরুষের এটা হচ্ছে একটা নেশার মতো, মানে তারা সুন্দরী মেয়েদেরকে দেখার জন্য অনেক অনেক টাকা নষ্ট করতে পারে। আর আমরা দেখতে পারি এই ব্যাপারটাই কুসুমি নোটিস করে ফেলে আর সে দ্রুত এসে উসাবাকে এই জিনিসটা বলে। সে বলে যে আমার ইনফরমেশন মতে ঈশান আসলে হ্যানার উপরে একটু বেশি অ্যাট্রাক্টেড, এই জন্য সে প্রতিদিন তার থেকে লাঞ্চ বক্স কিনতে যায়।
আর হয়তোবা এই জন্যই সে তাকে মার্ডারেও সাহায্য করেছে, কারণ হ্যানার একার পক্ষে সম্ভব না মার্ডার করে লাশটাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া। তাছাড়া যেমন করে টেকনিক করে লাশের ফিঙ্গারপ্রিন্ট এবং কাপড় চোপড় পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মুখটাকে থেতলে দেওয়া হয়েছে, এতে করে আমরা বুঝতে পারি এটার পেছনে কোনো জিনিয়াসের কাজ আছে। আর যেহেতু আমরা জানি ঈশান হচ্ছে একজন ম্যাথমেটিক জিনিয়াস, এই জন্য সে হয়তোবা তার ব্রেনের ইউজ করে এই সমস্ত কাজগুলো করেছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। হয়তোবা এই খুনের পেছনে সেও জড়িত আছে। আসলে এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র হেনাকেই কোয়েশ্চেনিং করছিলাম, আর 2 তারিখ রাত সম্পর্কে যতগুলো কোয়েশ্চেনই হেনাকে করা হয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার হেনার কাছে আছে। তবে 2 তারিখ রাত সম্পর্কে আমরা এখন পর্যন্ত ঈশানকে কোনো কোয়েশ্চেন করিনি। তবে এইটা শোনার পরে উসাবা একটু বেশি শক্ট হয়ে যায়, আর সে তাকে বলে যে আসলে খুনটা তো করেছে হেনা, তবে লাশটাকে গায়েব করতে হয়তোবা ঈশান তাকে সাহায্য করলেও করতে পারে, কিন্তু এই জিনিসটা আমি বিশ্বাসও করতে চাই না। কারণ যদি ঈশানের মতো একটা জিনিয়াস সেই লাশটাকে গায়েবই করতে চাইতো, তাহলে সে লাশটাকে নিয়ে খোলামেলা জায়গায় এমন করে ফেলে দিত না। কারণ মুখটা থেতলে দেওয়ার, ফিঙ্গারপ্রিন্টগুলো পুড়িয়ে দেওয়া কোনো লজিক্যাল ব্যাপার না। পুলিশ কোনো না কোনো ওয়েতে এটার আইডেন্টিফাই করেই ফেলবে, এই জিনিসটা যে কেউ খুব ভালো করেই জানতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিমিনালরা ছোটোখাটো ভুল করেই ফেলে, কিন্তু ঈশানের মতো জিনিয়াসরা এমন ভুল কোনোদিনও করবে না। তবে এটা শোনার পরে কুসুমি তাকে বলে যে হয়তোবা সে ম্যাথমেটিক্স জিনিয়াস হতে পারে, কিন্তু সে তো মার্ডার করাতে জিনিয়াস না, এই জন্য সে হয়তোবা ভুল করেই ফেলেছে। তবে তখন উকাবা তাকে একটা আইকনিক অ্যান্সার দেয়। সে বলে যে আসলে আমার মনে হয় মার্ডার করার চাইতে ম্যাথ সলভ করাটা আরও বেশি কঠিন। যাই হোক, তখন কাসানা কুসুমিকে কল দিয়ে বলে যে আসলে যেদিন রাতে মার্ডারটা হয়েছিল সেই দিন হ্যানা এবং তার মেয়ে সেই থিয়েটারেই ছিল, কারণ আমরা নতুন একটা সাক্ষী পেয়ে গেছি, যেই সাক্ষী ছিল হ্যানার মেয়েরই স্কুল ফ্রেন্ড, যেইটা কনফার্ম করেছে যে সেই দিন সে হ্যানাকে এবং তার মেয়েকে সেখানে দেখতে পেয়েছিল। যার মানে এই মার্ডারের মধ্যে তাদের দুজনের কোনো সম্পৃক্ততা নেই। তবে এই জিনিসটা শোনার পরে কাসাবার তার উপরে সন্দেহ আরও একটু বেড়েই যায়। আর এদিকে রাতেবেলা আমরা দেখতে পারি হেনার বন্ধু সাতোশি তাকে ড্রপ করার জন্য তার বাসার সামনে চলে আসে। তবে দূর থেকে ঈশান যখন এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে অনেক বেশি জেলাস ফিল করা শুরু করে, আর তখন হ্যানার নজরও তার উপরে পড়ে যায়, আর সেও এই ব্যাপারটাকে নোটিস করে ফেলে। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা পুলিশ নতুন একটা লিড পেয়ে যায়। তারা জানতে পারে টনি নামের যে লোকটার মার্ডার হয়েছে তার মাথার উপরে দেনার বিশাল বড় একটা পাহাড় ছিল, আর তার পাওনাদাররা তাকে পাগলের মতো খুঁজছিল। সে সবসময়ই পাওনাদার থেকে লুকিয়ে থাকার ট্রাই করত। তাছাড়া একটা গ্যাং বাহিনীর হিট লিস্টের মধ্যেও তার নাম পাওয়া গিয়েছে। এখন হয়তোবা এমনটাও হতে পারে যে সেই গ্যাং তাকে খুন করেছে, বা কোনো পাওনাদার টাকা না পেয়ে মাথা গরম করে তাকে খুন করে দিয়েছে। যার মানে হেনা এবং তার মেয়ের এটার মধ্যে কোনো সম্পৃক্ততাই নেই, এই খুনটা হয়তোবা অন্য কোনো কারণে করা হয়েছে। তবে আমরা দেখতে পারি কুসুমি এই থিওরিটা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না, কারণ তার মন বারবার করে তাকে বলছিল যে টনির খুনটা আসলে হেনাই করেছে। তো এবারে পরদিন সকালবেলা কাসানা এবং কুসুমি ঈশানের সঙ্গে মিট করতে তার ঘরে চলে আসে। তবে তখন ঈশান কোয়েশ্চেন পেপার সেট করাতে ব্যস্ত ছিল, আর যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন সে বলে যে আমি কোয়েশ্চেনগুলোকে এত সহজভাবে সেট করি যেটাকে দেখে খুবই সিম্পল একটা কোয়েশ্চেন মনে হয়, তবে এটার অ্যান্সারটাও খুব একটা কঠিন হয় না, এটার অ্যান্সারটাও খুবই সিম্পল হয়। তবে আমি এটাকে এমনভাবে সাজিয়ে দেই যেটার জন্য বাচ্চারা পুরোপুরি কনফিউজ হয়ে যায়, আর পরবর্তীতে তারা অ্যান্সারও দিতে পারে না। তো এরপরে কাসানা ঈশানকে জিজ্ঞেস করে যে 2 তারিখ রাতের বেলায় তুমি কোথায় ছিলে, তুমি আসলে কি করেছিলে, কোথায় গিয়েছিলে, ডিটেইলি আমাকে বলো, কারণ 3 তারিখ সকালবেলা তুমি অ্যাবসেন্ট ছিলে। তখন ঈশান তাকে বলে আমি তেমন কিছুই করছিলাম না, আমি সেদিন রাতের বেলায় রিসার্চ করছিলাম, যেই জন্য আমি অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, যেই জন্যই পরদিন আমি আসতে পারিনি। তবে তখন কাসানা আবার অ্যাটেন্ডেন্স চেক করে, আর সে দেখতে পারে সে 2 তারিখেও অ্যাবসেন্ট ছিল। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে তুমি 2 তারিখ আর 3 তারিখ 2 দিনই অ্যাবসেন্ট ছিলে, তোমার পুরো ক্যারিয়ারে তুমি একটানা 2 দিন কখনোই ছুটি নেওনি, তাহলে সেই সময় কী এমন হয়ে গেল যে তোমার 2 দিন টানা ছুটি নিতে হলো? তখন ঈশান বলে তেমন কোনোই সমস্যা ছিল না, সেদিন আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি স্কুলে আসতে পারিনি। এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি ঈশান হ্যানাকে দূর থেকে ফলো করা শুরু করে। সে দেখতে পারে যে হ্যানা সেই বন্ধুর সঙ্গে একটা হোটেলে গিয়েছে। এটা দেখার পরে সে আরও বেশি ডিস্টার্ব হয়ে যায়, আর সে চিন্তা করা শুরু করে যে সে হ্যানাকে নিয়ে যেগুলো চিন্তা করছিল সেগুলো হয়তো হ্যানা কখনোই তাকে নিয়ে চিন্তা করতো না। আর তখন সেই সন্ধ্যায় আমরা দেখতে পারি ইউকাবা, কুসুমি এবং কাসানা একটা রেস্টুরেন্টে বসে খাবার দাবার খাচ্ছিল, আর এই কেস নিয়ে নানান রকম কথাবার্তা বলছিল। আর তখন হঠাৎ করে ইউকাবা তাদেরকে বলা শুরু করে যে আমি কখনোই ঈশানকে আমার রাইভাল মনে করি না, কারণ ম্যাথ এবং ফিজিক্স দুইটা আলাদা সাবজেক্ট, দুটার মধ্যে প্রবলেমগুলো আলাদা হয়, সলিউশনগুলোও কিছুটা আলাদা হয়। যেমন ম্যাথের মধ্যে ক্যালকুলেশনটা শুধু ব্রেইনের মধ্যেই থাকে, কিন্তু অন্যদিকে ফিজিক্সে ক্যালকুলেশনটা প্র্যাকটিক্যাল হয়। আর এটা শোনার পরে কুসুমি তাকে বলে যে ঈশানও কিছুটা এমনটাই বলেছিল। সে বলেছিল যে সে কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনগুলো এমন করে সেট করে যেগুলোর অ্যান্সার অনেকটা সহজ হলেও বাচ্চারা অনেক বেশি কনফিউজ হয়ে যায়, যেই জন্য তারা অ্যান্সারই দিতে পারে না। আর এইটা শোনার পরে উকাবা পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এরপর যখন সে অ্যাটেন্ডেন্স চেক করে তখন সে দেখতে পারে ঈশান 2 তারিখ এবং 3 তারিখে পুরোপুরি অ্যাবসেন্ট ছিল।
এগুলো জানার পরে সে দ্রুত বাসায় গিয়ে ঈশানকে কল দেয় আর তার সঙ্গে মিট করার কথা বলে। তবে ঈশান তাকে বলে উইকেন্ডে আমি মাউন্টেন ক্লাইম্বিং করতে যাচ্ছি, সো তুমি চাইলে আমার সঙ্গে যেতেই পারো। তো এরপরে উইকেন্ডে তারা দুজন মাউন্টেন ক্লাইম্বিং করতে চলে আসে আর যখন রাত হয়ে যায় তখন তারা দুজন একটা জায়গায় থাকার সিদ্ধান্ত নেয়। তবে এখানে হঠাৎ করে ঈশান তাকে বলে যে হয়তোবা এই মাউন্টেন ক্লাইম্বিংই আমার জীবনের শেষ মাউন্টেন ক্লাইম্বিং। তবে তখন উকাবা তাকে হঠাৎই পরামর্শ দিয়ে বলে যে আমার মনে হয় তোমার পুলিশকে গিয়ে সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত, কারণ আমার থিওরি বলছে তুমিও এই মার্ডার কেসের মধ্যে ইনভলভ আছো। তবে তখন ঈশান তাকে বলে তাহলে গিয়ে পুলিশকে বলে দাও যে আমি এই মার্ডার কেসের মধ্যে ইনভলভ আছি। তবে এই জিনিসটা মাথায় রাখবে যে এটা ফিজিক্স না, এটা হচ্ছে একটা মার্ডার কেস, এখানে কোনো থিওরি কাজ করে না, এখানে প্র্যাকটিক্যাল প্রমাণের দরকার পড়ে। এরপরে পরদিন যখন তারা আবারও ক্লাইম্বিং করা শুরু করে তখন ঈশান ইচ্ছা করে একটা কঠিন রুট চুজ করে যেটা উকাবার জন্য পার করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এই জন্য একটা সময় উকাবার মনে হওয়া শুরু হয় যে ঈশান আসলে তাকে মেরে ফেলতে চায় কিনা। তবে একটু পরে আমরা দেখতে পারি ঈশান তাকে সাহায্য করা শুরু করে আর তাকে টেনে কোনো রকমে পাহাড়ের উপর পর্যন্ত নিয়ে আসে। আর এরপর সে তাকে বলে যে কঠিন পরিস্থিতির মোকাবেলা করে যখন কেউ জয় পায় সেটার আনন্দটাই অন্যরকম হয়। আসলে তুমি আমার যেই প্রবলেমটা থিওরির মধ্যে ফেলে সলভ করার ট্রাই করছো সেটার কোনো লজিক তোমার কাছে নেই। আর তখন এদিকে আমরা দেখতে পারি হ্যানার বন্ধু সাতোশি হ্যানাকে একটা লেটার দেয় যেটা কিনা তার লেটার বক্সের মধ্যে কেউ একজন দিয়ে গিয়েছিল, যেখানে লেখা ছিল যে হ্যানার থেকে দূরে থাকো কারণ তুমি কখনোই তাকে হ্যাপি করতে পারবে না। আর এখানে হ্যানার আর তার একটা ফটো দেয়া ছিল। আর যখন হ্যানা এই ফটোটা দেখতে পারে তখন সে পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে এই কাজটা আসলে ঈশানই করেছে, কারণ যেই অ্যাঙ্গেল থেকে ফটোটা ক্লিক করা হয়েছে সেই অ্যাঙ্গেল থেকে শুধুমাত্র ঈশানের ঘর থেকেই ক্লিক করা সম্ভব ছিল। আর এরপর যখন সে বাসায় ব্যাক করে তখন মিৎসুও তাকে বলে যে হয়তোবা ঈশান আঙ্কেল আপনার প্রেমে পড়ে গেছে, এই জন্যই সে আমাদেরকে সাহায্য করার ট্রাই করছে। তবে তখন হ্যানা আবার প্রচণ্ড রাগ করে তাকে বলে যে আমি তোমার জীবনে দ্বিতীয় টনি আর চাই না। তবে এরপরেই হ্যানার মোবাইলে ঈশান কল দেয়। তবে হ্যানা এই কলটা পিক করতে চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল যে হয়তোবা ঈশান তাকে সাতোশির সঙ্গে দেখা করা থেকে আটকাবে। তবে তখন আমরা দেখতে পারি তার মেয়ে জোর জবরদস্তি করে ফোনটা পিক করেই ফেলে। এই জন্য হ্যানাকে ঈশান বলা শুরু করে যে তোমার লেটার বক্সে আমি 2টা লেটার দিয়েছি, যেখানে ব্রাউন লেটারটা পড়ার সঙ্গে সঙ্গে সেটাকে ডিস্ট্রয় করে দেবে, আর যেই হোয়াইট লেটারটা আছে সেখানে যা যা লেখা আছে সেটাকে ফলো করা শুরু করবে। আর এরপর সে তাকে বলে যে আমি এরপর থেকে আর কোনোদিনও তোমাকে কল দিব না। তবে এইটা শোনার পরে হ্যানা একটু বেশি শক হয়ে যায়, কারণ সে চিন্তা করছিল যে ঈশান আসলে কেন এমন বিহেভিয়ার করছে, সে আসলে করতে চাচ্ছেটা কি। আর আসলেই এর পরে যেই ঘটনাটা ঘটে সেটা আসলে কারো পক্ষেই গেস করা সম্ভব ছিল না, কারণ পরদিন সকালবেলায় ঈশান গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয় আর সে সমস্ত দোষটা তার নিজের মাথায় নিয়ে নেয়। সে বলে যে টনিকে সেই খুন করেছে আর কিভাবে কি করেছে সমস্ত কিছু ডিটেইলি বলা শুরু করে। তবে আমরা দেখতে পারি এই জিনিসটা যখন কুসুমি শুনতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সেও এই জিনিসটা কোনোভাবে মানতেই পারছিল না। আর যখন উকাবা এই জিনিসটা জানতে পারে তখন সেও পুরোপুরি শকড হয়ে যায়। তবে শকটের চেয়ে বেশি সে ছিল ডিপ্রেস, কারণ শত হলেও সে ঈশানকে ছোটবেলা থেকেই জানতো, সে কোনোদিনও চাইতো না ঈশানের কোনো ক্ষতি হয়ে যাক। আর এদিকে পুলিশ স্টেশনে ঈশান পুলিশকে বলা শুরু করে যে 2 ডিসেম্বর রাতের সময় যখন আমি বাসায় ব্যাক করছিলাম তখন আমি টনি নামের লোকটাকে আমার বাসার সামনে ঘোরাঘুরি করতে দেখতে পেয়েছিলাম। আসলে সে হ্যানার সঙ্গে মিট করতে যেতে চাইছিল। তবে যখন সে আমাকে অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল তখন আমি তাকে মিথ্যা কথা বলে দিয়েছিলাম যে হ্যানা এখানে থাকে না, কারণ আমি আগে থেকেই জানতাম এই লোকটা হচ্ছে গুন্ডা টাইপের একটা লোক যে কিনা হ্যানার ক্ষতি করতে চায়। আর এই সমস্ত ব্যাপারগুলো আমি জানতে পেরেছিলাম আমার ঘরে লুকিয়ে রাখা একটা মাইক্রোফোনের মাধ্যমে, যেটার মাধ্যমে আমি সবসময় হ্যানা এবং তার মেয়ের কথাবার্তা শুনতাম। এই জন্য হ্যানাকে সেভ করার জন্য আমি টনিকে হ্যানার একটা ভুল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, যেই অ্যাড্রেসটার মাধ্যমে আমি তাকে মাঠের মধ্যে নিয়ে একটা ওয়্যারের মাধ্যমে তাকে মেরে ফেলেছিলাম। আর সমস্ত প্রমাণগুলোকে লোপাট করার জন্য প্রথমে আমি তার মুখটাকে থেতলে দিয়েছিলাম আর তার আঙ্গুলগুলোও পুড়িয়ে দিয়েছিলাম যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া না যায়। এরপরে পুলিশ ঈশানের বাসায় এসে সেই ওয়্যারটা পেয়ে যায় যেটার মাধ্যমে টনিকে মারা হয়েছিল, আর তার দেয়ালের মধ্যে সেই মাইক্রোফোনটাও পেয়ে যায় যেটার মাধ্যমে ঈশান হেনা এবং তার মেয়ের কথাবার্তা শুনতো। আর এদিকে হ্যানা যখন জানতে পারে ঈশান গ্রেপ্তার হয়েছে তখন সে নিজে নিজেই গিল্ট ফিল করা শুরু করে। তবে পরবর্তীতে সে সেই কাজটাই করে যেমনটা ঈশান তাকে করতে বলেছিল, মানে সে সেই লেটারটা তাকে দিয়ে দেয়, যেই লেটারের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ হয়ে যায় যে আসলে ঈশান তার উপরে নজরদারি করত। এরপরে যখন সেখান থেকে পুলিশ চলে যায় তখন হেনা সেই ব্রাউন কালারের লেটারটা বের করে যেটার মধ্যে ঈশানের পার্সোনাল একটা লেটার ছিল, যেখানে ঈশান তাকে বলেছিল যে সাতোশি খুবই ভালো একটা মানুষ, তুমি তাকে বিয়ে করে ফেলো, তুমি এবং তোমার মেয়ে খুবই হ্যাপি থাকবে, মানে সে তোমাদেরকে খুবই হ্যাপি রাখবে। তাছাড়া তোমাকে একদিন আমি বলেছিলাম না যে তুমি আমাকে ঋণী করে রেখেছো, সেটা ঋণই আমি পরিশোধ করছি। আসলে আমি একাকিত্বতে ভুগতে ভুগতে একদিন সুইসাইড করতে যাচ্ছিলাম, তবে তখনই আমার ডোরে কেউ নক করেছিল, সেটা ছিল তুমি এবং তোমার মেয়ে মিৎসুক।
আসলে যেহেতু তোমরা তখন আমার নেবার হিসেবে শিফট হয়েছিলে, এই জন্য তোমার বিজনেস সম্পর্কে বলার জন্য এখানে এসেছিলে। এই জন্য সেই দিন আর আমি নিজেকে মারতে পারিনি। আর তখন থেকেই আমার লাইফটাকে বদলে দেওয়ার জন্য তোমরা দুজন অনেক বড় একটা রোল প্লে করেছিলে। আর এদিকে উকাবা কুসুমিকে বলে যে যেই দিন ঈশান আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি এত জোয়ান এখনও কী করে আসি, সেই দিনই তার উপরে আমার সন্দেহ হয়েছিল। কারণ তখনই আমার মনে হয়েছিল যে সে হয়তোবা কোনো মেয়ের প্রেমে পড়েছে। কারণ প্রেমে পড়লেই মানুষ এমনটা করে, কারণ প্রেম আসলে ম্যাথ এবং ফিজিক্সের চাইতেও সম্পূর্ণ আলাদা। সেই ইকুয়েশনটা মেলানো অনেকটা কঠিন হয়ে যায়। আর এগুলো শোনার পরে কুসুমি তাকে বলে যে আসলে প্রেমের মধ্যে কোনো লজিক হয় না, কারণ ইকুয়েশনের পেছনে কোনো ফর্মুলা কাজ করে না। এই জন্য ইমোশন একজন জিনিয়াসকেও মার্ডারার বানিয়ে দেয়। তো এবারে পরদিন সকালবেলা উকাবা গিয়ে হেনার সঙ্গে মিট করে আর তাকে সে ঈশানের সত্যিটা সম্পর্কে বলা শুরু করে। সে তাকে বলে যে আসলে 2 তারিখ রাতের বেলায় তুমি মুভি দেখতে গিয়েছিলে, আর পুলিশ যতবারই তোমাকে 2 তারিখ রাত সম্পর্কে জিজ্ঞেস করছিল তুমি প্রত্যেকবারই সত্যি কথা বলেছিলে, কারণ 2 তারিখ রাতে সত্যিই তুমি মুভি দেখতে গিয়েছিলে, যেটার প্রমাণও তোমার কাছে ছিল। তবে তুমি কি এই ব্যাপারটা কখনো চিন্তা করেছো যে পুলিশ কেন বারবার করে তোমাকে 2 তারিখ রাত সম্পর্কে জিজ্ঞেস করতো, যেখানে তুমি মার্ডারটা করেছিলে 1 তারিখ রাতে? তবে এইটা শোনার পরে হ্যানা পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে এরপরে উকাবা তাকে বলে যে আসলে তোমাকে এবং তোমার মেয়েকে বাঁচানোর জন্য ঈশান শুধুমাত্র নিজেকেই স্যাক্রিফাইস করেনি, বরং সে মার্ডারও করেছে। তবে এইটা শোনার পরে হ্যানা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে জানতো যে মার্ডারটা তো সে করেছে, তাহলে ঈশান কিভাবে মার্ডারটা করলো। আর এরপরেই আমরা এমন একটা ঘটনা জানতে পারি যেইটা এই মুভিটাকে ভিন্ন একটা ডিরেকশনেই পাঠিয়ে দেয়। কারণ পরদিন সকালবেলা যখন পুলিশ ঈশানকে বড় জেলের মধ্যে শিফট করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন কাসানা স্পেশাল পারমিশন নিয়ে উসাগার সঙ্গে মিট করার জন্য তাকে নিয়ে আসে। আর উসাগা তাকে বলে যে তুমি হয়তো স্পেশাল কোনো পার্সন হতে পারো, কারণ পুলিশ আমার সঙ্গে তোমাকে মিট করানোর জন্য তাদের নিয়ম ব্রেক করেছে। আর এরপর সে তাকে মার্ডার থিওরিটা বলা শুরু করে। সে বলে যে হেনা তার অ্যাপার্টমেন্টের মধ্যেই টনির খুন করেছিল, আর এই হট্টগোল শোনার পরেই তুমি তার রুমের মধ্যে গিয়েছিলে। তখন তুমি যেই কোনো ওয়েতে তাদেরকে সেভ করতে চাইছিলে, যেখানে সেই মা মেয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তুমি আসলে জানতে যে যদি তুমি এই লাশটাকে গায়েব করে দাও, তাহলে পুলিশ তাকে খুঁজতে খুঁজতে হেনা পর্যন্ত পৌঁছেই যাবে। আর তুমি কোনোভাবেই চাইতে না যে হেনা এবং তার মেয়ে কাস্টডিতে চলে আসুক, কারণ এই জিনিসটা তুমি কোনোদিনও সহ্য করতে পারতে না। এই জন্য ফাইনালি তুমি তোমার ম্যাথমেটিশিয়ান ব্রেইনটার ইউজ করার সিদ্ধান্ত নিয়েছো। তুমি যখনই টনির পকেটের মধ্যে সেই হোটেল রুমের চাবিটা পেয়ে গিয়েছিলে, তখন তুমি বুঝে গিয়েছিলে যে কিভাবে পুলিশকে বোকা বানানো যেতে পারে। কারণ যেমন করে তুমি কোয়েশ্চেন পেপারে তোমার স্টুডেন্টদেরকে বোকা বানাও, ঠিক তেমন করেই তুমি পুলিশদেরকেও বোকা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলে। আর এরপর সে আমাদের সামনে একটা ভয়ঙ্কর জিনিস রিভিল করে। আমরা জানতে পারি 3 তারিখ সকালবেলা পুলিশ যেই ডেড বডিটা পেয়েছিল, সেই ডেড বডিটা আসলে টনির ছিলই না, সেই ডেড বডিটা ছিল অন্য একটা লোকের, যাকে মার্ডার করে ঈশান এমন করে বডিটাকে সেখানে রেখেছিল যাকে দেখে মনে হচ্ছিল হয়তোবা টনি। আর এরপর সে এমন এমন প্রমাণগুলো ক্রিয়েট করেছিল যেগুলোর মাধ্যমে পুলিশ এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। মানে তারা কোনো কুল কিনারা করে উঠতে পারছিল না। আর এমন একটা বেওয়ারিশ বডি পাওয়ার জন্য ঈশানের এমন একটা লোকের দরকার ছিল যার গায়েব হওয়াতে কারো কিছু যায় আসে না, মানে যে গায়েব হয়ে গেলে কেউ কমপ্লেনও করতে আসবে না। এই জন্য সে ইউজ করেছিল হোমলেস একটা মানুষকে। মানে ঈশান আগেই যেমনটা বলেছিল যে এখানে কে বাঁচলো কে মরলো, এতে করে পৃথিবীর কারো কিছু যায় আসে না। এই জন্য প্রথমে সে 2 তারিখ সকালবেলা সেই হোমলেস মানুষটাকে হোটেলের চাবিটা এবং কিছু টাকা দিয়ে তাকে বলেছিল সারাটা দিন সেই রুমের মধ্যে পার করার জন্য। আর হোমলেস মানুষটাও তোমার কথা মতো টাকার লোভে সেখানে চলেও গিয়েছিল। আর এমনটা তুমি এই জন্য করেছিলে কারণ তুমি চাচ্ছিলে যাতে করে তার ডিএনএ স্যাম্পল এবং তার চুলের স্যাম্পল টনির রুমের মধ্যে পাওয়া যায়। আর এরপরে যখন তুমি তাকে মারার প্ল্যানিং করেছিলে, তখন তুমি একটা সাইকেল চুরি করলে এবং সেই চুরি করা সাইকেলটা সেই লোকটাকে দিয়ে সেই মাঠে আসার জন্য বললে, যাতে করে সেই লোকের হাতের ফিঙ্গারপ্রিন্ট সেই সাইকেলের মধ্যে চলে আসে। আর যখন সে মাঠে এসে পৌঁছেছিল, তখন তুমি তাকে মার্ডার করে ফেলেছিলে। আর পরবর্তীতে তুমি তার মুখ থেতলে দিয়ে, তার ফিঙ্গারপ্রিন্টগুলো পুড়িয়ে দিয়ে, তার জামা কাপড়ও পুড়িয়ে দিয়েছিলে। আর এমন করে লাশটাকে প্রেজেন্ট করা শুরু করে দিয়েছিলে যাতে করে কেউ বুঝতেই না পারে যে এটা টনির লাশ না, এটা অন্য কারো লাশ। সবাই মনে করছিল এটা আসলে টনির লাশ। আর যেমনটা তুমি প্ল্যানিং করেছিলে ব্যাপারটা ঠিক তেমনটাই হয়েছিল। সেই সময় হেনা এবং মিৎসুক থিয়েটারে মুভি দেখছিল। আর এরপর তুমি ইচ্ছা করে সমস্ত ফোকাসটা হেনার উপরে নিয়ে গিয়েছিলে যাতে করে পুলিশ তোমার প্ল্যানিং মতো চলতে থাকে। মানে পুলিশ একটা ডেড এন্ডের মধ্যে পৌঁছে যায়। পুলিশ বারবার করে 2 তারিখের কথাই জিজ্ঞেস করছিল, যেখানে মার্ডারটা আসলে হয়েছিল 1 তারিখে। কিন্তু 2 তারিখের কথা চিন্তা করতে করতে পুলিশ কখনোই এটার কুল কিনারা করতে পারছিল না। আর হয়তোবা আসল টনির যেই ডেড বডিটা ছিল সেটাকে টুকরো টুকরো করে তুমি নদীর মধ্যে ফেলে দিয়েছো। আর এই কাজে ব্যস্ত থাকার জন্যই তুমি 3 তারিখেও তোমার কাজে অ্যাবসেন্ট ছিলে।
এরপর সে তাকে বলে যে তুমি এটা খুব ভালো করেই জানতে যে পুলিশের ইনভেস্টিগেশনের কোয়েশ্চেনিং হ্যানা কোনোদিনও সহ্য করতে পারবে না, সে হয়তোবা ভুল করেও সত্য কথা বলে দিতে পারে। এই জন্য তুমি এমন একটা সিচুয়েশনের ক্রিয়েট করেছো যেই সিচুয়েশনের মাধ্যমে হ্যানাকে মিথ্যা কথা বলতেই হতো না। মানে যখন পুলিশ বারবার করে তার কাছে 2 তারিখ সম্পর্কে জিজ্ঞেস করছিল তখন হ্যানা বারবার করে সত্যি কথাই বলছিল, এই জন্য তার এক্সপ্রেশনের মধ্যেও কোনো পরিবর্তন ছিল না। তবে সে এই ব্যাপারটা একেবারেই জানতো না যে তুমি কত বড় একটা প্ল্যানিং করে বসে আসো। তো এরপরে ইউকাবা তাকে বলে যে এখন একটা আনপ্ল্যান মার্ডার করার জন্য তোমার 7 বছরের জেল হয়ে যাবে, আর এমন করে তুমি তোমার ভালোবাসাকেও সেভ করে ফেলেছো এবং খুবই সহজ ওয়েতে সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করে ফেলেছো। তবে এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে তুমি একটা নির্দোষ মানুষকে খুন করেছো, যে ব্যাপারটা এখন পর্যন্ত শুধুমাত্র আমিই জানি, আর কেউই এই ব্যাপারটা সম্পর্কে জানে না। তবে এগুলো শোনার পরে ঈশান তাকে বলে যে তোমার থিওরি তুমি তোমার কাছেই রেখে দাও, কারণ কোর্টে কেউ থিওরিতে বিশ্বাস করে না, কোর্টে প্রমাণের দরকার পড়ে। এইটা বলে যখন সে চলে যাওয়ার ট্রাই করছিল তখন ঈশান তাকে বলে যে আমি এই থিওরিটা হেনাকেও বলেছি। তবে তখন ঈশান তাকে বলে যে তোমার এই থিওরিটা তখনই সত্যি প্রমাণ হবে যখন টনির লাশটা পাওয়া যাবে, যেখানে টনির কেসটা পুরোপুরি সলভ হয়ে গেছে। তবে তখন ওকাবা তাকে বলে যে তোমার মতো এমন জিনিয়াস একটা পার্সন নিজের ব্রেইন ইউজ করেছে এমন একটা জঘন্য ক্রাইম করার জন্য, এই জিনিসটার জন্য আমার অনেকটা কষ্ট লাগছে, এই জিনিসটা আমি মানতেই পারছি না। এরপরে যখন ঈশানকে পুলিশ এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎই হেনা পেছন দিয়ে এসে তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাদের জন্য এই কাজগুলো কেন করেছো, এত বড় একটা বোঝার নিচে কেন আমাকে ফেলে দিলে, আমি এই বোঝা নিয়ে কি করে বাঁচতে পারবো, আমি তো কোনোদিনও এই বোঝা নিয়ে বাঁচতে পারবো না। আর তখন ঈশান হেনার চোখের মধ্যে সেই ভালোবাসাটা দেখতে পারে যেই ভালোবাসাটা সে এতদিন পর্যন্ত দেখতে চাইছিল। এই জন্য প্রথমবারের মতো সে তার ইমোশনকে কন্ট্রোলই করতে পারছিল না, এই জন্য সে পাগলের মতো কান্না করা শুরু করে। এরপরে পরদিন কুসুমি ওকাবার সাথে মিট করে তাকে বলে যে হ্যানাও নিজের দোষটা স্বীকার করে ফেলেছে, যে সেই টনির খুনটা করেছে, এই জন্য তার 7 বছরের শাস্তি হবে। তবে যেহেতু সমস্ত প্রমাণগুলো লুকাতে ঈশান তাকে সাহায্য করেছে আর সমস্ত প্রমাণগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে পুলিশের সময়ও নষ্ট করেছে, এই জন্য তার ফাঁসির শাস্তি হয়ে যাবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ওকাবাও পুরোপুরি শক্ট হয়ে যায় আর সে তাকে বলে যে সেই দিন তুমি আমাকে সত্যি কথাই বলেছিলে যে প্রেমের ইকুয়েশনটা বোঝা অনেকটা মুশকিল, কারণ ইমোশনের ক্ষেত্রে কোনো লজিকই কাজ করে না। যদি ঈশান এই ইমোশনটা ফিল করতে না পারতো তাহলে সে এত জঘন্য এত নীচ একটা কাজ করতো না, কারণ সে প্রেমের চক্করে এই জিনিসটাই ভুলে গিয়েছে যে যেই মেয়েটা একটা সময় তার জীবন সেভ করেছিল সেই মেয়েটার জন্য সে আবারও মৃত্যুর মুখে চলে যাচ্ছে। যাই হোক, মুভির লাস্টে আমরা দেখতে পারি টনির বডি পার্টগুলো আস্তে আস্তে করে পুলিশ নদীর মাঝখান থেকে উদ্ধার করছিল, আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।